সোমেনবাবু, কতকটা অপ্রত্যাশিতভাবেই বলা চলে, কিছুটা নাটকীয়ভাবেই কংগ্রেস আর তৃণমূলের একটা জোট হয়ে গেল। আপনি খুশি না খুশি? না, এটা তো জোটটা আমরাই বলেছিলাম। আমরা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এনডিএ থেকে ছেড়ে চলে আসেন এবং বিজেপির সাথে সম্পর্ক ত্যাগ করেন, তাহলে কংগ্রেস আমরা নিঃশর্তভাবে তাকে সমর্থন করব। এটা আমাদের প্রস্তাব ছিল। তিনি এনডিএ ছেড়েছেন, মন্ত্রিসভা থেকে চলে এসেছেন, বিজেপির সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। তো সেক্ষেত্রে কংগ্রেস তো পেছনে কোনো জায়গা নেই, তো এখানে তো অখুশি হওয়ার কোনো কারণ নেই। না, কিন্তু তবুও তো এই জোট নিয়ে আমরা এমন একটা জিনিস দেখলাম যে নর্মালি আমরা কি দেখি, নর্মালি দেখি যে একটা জোট হলে রাজ্য স্তরে দুই দলের নেতা নেত্রীরা কথাবার্তা বলে, তারপরে কেন্দ্রীয় স্তরে তা অনুমোদিত হয়। কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে দিল্লি এই জোটটাকে আপনাদের সম্পূর্ণ পাশ কাটিয়ে, এমনকি প্রণব মুখোপাধ্যায়ের আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও কার্যত কোনো বৈঠক বা দ্বিপাক্ষিক আলোচনা হয়নি, তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি। এটা কি খুব রাজ্য কংগ্রেসের পক্ষে সম্মানজনক হলো? দেখুন, প্রণবদা মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ ছাড়ার পর এবং ছাড়ার ঠিক প্রাক মুহূর্তে প্রণবদার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কথাবার্তা হয় এবং এনডিএ ছাড়ার আগে প্রণবদা তাকে একটাই প্রস্তাব দেন যে তুমি এনডিএ ছেড়ে এসো, আমরা কংগ্রেস তোমার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে চাই। আপনি যেটা বলছেন সেটা ঠিকই, যে তার পরবর্তীকালে দিল্লির থেকে এআইসিসি জেনারেল সেক্রেটারি ইনচার্জ ওয়েস্ট বেঙ্গল কমলনাথ, তিনি আলাপ আলোচনা শুরু করেন এবং সেই আলাপ আলোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যখন তিনি ডাইরেক্ট আলাপ আলোচনা করেন, সেই সময় প্রদেশ কংগ্রেসের কোনো নেতৃত্ব ছিল না। কিন্তু ধরুন একেবারে শেষের দিন পাশাপাশি সবাই মিলে বসে একটা ছবি তোলা ছাড়া আর তো কিছুই হয়নি কার্যত। আলোচনা বলতে যাবো যায়, আপনারা আপনাদের নেতার সঙ্গে কথা বলেছেন, আপনাদের নেতা মমতার সঙ্গে কথা বলেছেন, এটা তো অদ্ভুত ব্যাপার। না না, এটা আপনি বলতে পারেন, কারণ এটা হয়তো কর্মীদের মধ্যে খানিকটা প্রশ্ন তুলতে পারে, কিন্তু একটা জিনিস, নেতৃত্বে যারা আছেন তাদের মধ্যে কিন্তু এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তার কারণ হচ্ছে যে আমরাই সোনিয়াজির সামনে বলে এসেছিলাম যে তুমি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তেই আমরা সহমত হব। হ্যাঁ, আমাদের একটা জায়গায় দুঃখ আছে, বেদনা আছে, যে এত প্রলোভন সত্ত্বেও যে এমএলএগুলো কংগ্রেস ছেড়ে গেল না, না যাওয়ার পরে যখন তাদের নমিনেশনটা ডিপ্রাইভড হলো, নমিনেশন পেল না, সেই জায়গাটা আমাদের ক্ষোভ আছে, দুঃখ আছে। কিন্তু মেজরিটি তো পেয়েছে, ধরুন 42 জনের মধ্যে 26, 27, 30 জন তো পাচ্ছে বলে শুনতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস হচ্ছে যে দেখুন, যে 4 তারিখ অবধি যারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিল তারা নমিনেশন পেল, কিন্তু 4 তারিখের ওই প্রলোভনকে অস্বীকার করে যারা কংগ্রেসে রয়ে গেল, কিন্তু জোটের কথা আমি বলছি না, আমি বলছি দলের পক্ষ থেকে, যে আমি মনে করি এটা দলের পক্ষে এটা অনৈতিক কাজ। আপনারা তো অনেকবার আপনি বলেছেন এটা, তা সত্ত্বেও কমলনাথ এটা মানলেন না কেন, সোনিয়া গান্ধী বা মানলেন না কেন? দেখুন, আমি যখন মানলেনই না তখন আপনারা মেনে নিলেন কেন? না না, আমার কথা হচ্ছে, আমি তো আগেই বলেছি যে আমি দলের একজন লয়াল ওয়ার্কার, অত লয়াল ওয়ার্কার হিসেবে আমি দলের মধ্যে আমার কথা বলতে পারি। তো দল যদি একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, সেই সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষমতা তো আমার নেই, আমি যখন দলে আছি। কিন্তু সোমেনবাবু, আজকে কথাটা হয়তো একটু অপ্রীতিকর শোনাতে পারে, কিন্তু সত্যটা হলো এই, যে যদি সোনিয়া গান্ধী ঘুরে আপনাদের এই প্রশ্ন করেন বা করেও থাকতে পারেন, যে এমএলএদের স্বার্থ রক্ষার জন্য আপনি বলছেন, তারা তো আমার প্রার্থীকে রাজ্যসভায় হারিয়ে দিয়েছিল, তা দলের আনুগত্য যখন ঠিক তখন, আর যখন আমার প্রার্থী হারবে তখন নয়। না না, আপনি কি জবাব দেবেন? শুনবো, একটা কথা আমি বলি, যে আপনি নিজেই জানেন যে রাজ্যসভার নির্বাচনটা সিক্রেট ব্যালটে হয়, তাহলে আপনি কি করে আইডেন্টিফাই করবেন যে কোন এমএলএ ভোট দিয়েছে, কোন এমএলএ ভোট দেয়নি? কিন্তু সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসি এমএলএ সেই সময় কংগ্রেসি প্রার্থীকে ভোট দেয় না, তাহলে তো সবাইকে বাদ দিতে হয়। সবাইকে, যারা তো তৃণমূলে চলে গেছে তাদের তো আর কোনো প্রশ্ন নেই। কংগ্রেসে যারা আছে তা তো আমাকেও বাদ দেওয়া উচিত, কারণ আমি সোনিয়াজির কাছে কনফেস করে এসেছি, আমি কোনো লুকোইনি কিছু। কিন্তু ওই কাণ্ডটা কি করার জন্য কি আজকে আপনার অনুতপ্ত লাগে?
নিশ্চয়ই আমি অনুতাপ মানে আমি বলছি না, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে একটি জায়গা ছাড়া আমার কংগ্রেসের রাজনীতি আমার কাছে কোনো ব্ল্যাক স্পট নেই। আচ্ছা, আপনারা দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় একটা দাবি জানাচ্ছিলেন বারবার, যে অতীশবাবু জানিয়েছেন, কমলনাথ নিজে আমাদের বলেছেন, সেটা হচ্ছে যে গত লোকসভা নির্বাচনকে যদি মাপকাঠি ধরা হয় তাহলে তৃণমূল জিতেছিল 9টি আসনে, আপনারা জিতেছিলেন 3টি আসনে, অতএব 2/3 আসন ওদের প্রাপ্য, 1/3 আসন আপনাদের প্রাপ্য। সেই 1/3 আসনের মধ্যে 42 জন বিধায়কও থাকতে হবে। এছাড়া 99-এর যেসব জায়গায়, যেসব বিধানসভা সেগমেন্টে কংগ্রেস প্রথম এবং দ্বিতীয় এসেছে, তাদের যতগুলো পারা যায় অ্যাকোমোডেট করতে হবে। শেষ পর্যন্ত যেটা তৈরি হলো তার সেটা তো এর ধারে কাছেও পৌঁছলো না। এটা কংগ্রেসের নেতৃত্বের কাছে অতীশ না, কেন আমাদের দাবি। হ্যাঁ, আপনারা যৌথভাবে এই দাবি, আমরা যৌথভাবে বলেছিলাম যে 42 জন যে স্ট্যান্ডিং এমএলএ আছে, এই স্ট্যান্ডিং এমএলএ প্লাস ফার্স্ট সেকেন্ড যেখানে কংগ্রেস হয়েছিল লোকসভা নির্বাচনে, সেটা নিয়ে সংখ্যা দাঁড়ায় 72 জন, এবং চুনি হাঁসদাকে নিয়ে দাঁড়ায় 73 জন। এই 73 জনকে আমরা এই 73 জনের দাবি করেছি। আমরা দাবি করতেই পারি, দাবি করাটা তো কোনো অন্যায় না, আদৌ নয়। না, আমি ন্যায় অন্যায়ের প্রশ্নেই যাচ্ছি না। আমি তো তৃণমূলের অ্যাডভোকেট হয়ে আপনার, না, আমি সাংবাদিক হিসেবে জিজ্ঞেস করছি। না, আমি সাংবাদিক হিসেবে বলছি যে নিশ্চয়ই আমি আমার দলের মধ্যে আমি আমার দাবি রাখতেই পারি, কিন্তু দলের সর্বোচ্চ নেতৃত্ব সেই দাবি মানবেন কি মানবেন না সেটা তাদের ব্যাপার। কিন্তু 73 চেয়েছিলেন, পেলেন 58। নাকের বদলে নরুনও নয়, কেননা আপনাদের বিধায়কদের অধিকাংশের হলেও অনেকের হয়নি, এবং যেখানে প্রথম এবং দ্বিতীয় এসেছিলেন সেগুলোও হয়নি। তো আপনার কি মনে হয় যে এইরকম একটা ডিল নিচু তলায় কংগ্রেসীদের খাওয়ানো যাবে? দেখুন, একটু কঠিন হবে। তার কারণ হচ্ছে যে ওয়ার্কাররা তো খানিকটা ইমোশনে চলে, ন্যাচারালি তারা দেখতে পাচ্ছে যে তার প্রত্যেকের রাজনীতি করে যখন, তখন তার প্রত্যেকের একটা অ্যাম্বিশন আছে, সে অ্যাম্বিশনটা ফুলফিলড হলো না। এমএলএদের একটা দুঃখ আছে যে আমি পার্টির লয়াল থেকেও পার্টি আমার স্ট্যান্ড নিল না, বা আমি পার্টির দ্বারা ডিপ্রাইভড হলাম। এই প্রশ্নগুলো তো আছেই। পশ্চিমবঙ্গে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে যেটা পশ্চিমবঙ্গের রাজনীতি ছিল না। সেটা কি? এটা হচ্ছে যাতায়াত। যাতায়াত বলতে? যাতায়াত মানে যে কোনো সময় যে কোনো দলে চলে যেতে পারে, মানে আয়রাম গয়রামের রাজনীতি না। আয়রাম গয়রাম বলে তাদেরকে ছোট করা হবে। ব্যক্তিগতভাবে আপনার মনে হয় না যে রাজ্য কংগ্রেসের একটা খুব বড় অংশ একদা আপনার কথায় উঠতো এবং বসতো? রাজ্যসভার এই স্টিগমা আপনাকে এমন একটা জায়গায় দেয়ালের দিকে ঠেলে দিয়েছে যে আপনারা ইংরেজিতে যাকে বলে লেভারেজ করবার ক্ষমতা ভিসাভি ইয়োর পার্টিমেন্ট, সেটা আপনি অনেকটা খুইয়ে বসেছেন। একেবারে খোয়ায়নি তা না, কিন্তু অনেকখানি সাবস্ট্যান্সিয়ালি ইরোডেড হয়ে গেছে। সাবস্ট্যান্সিয়ালি ইরোডেড হচ্ছে বললে হবে না, কিন্তু দুঃখ আছে, আমার ওয়ার্কারদের মধ্যে দুঃখ আছে যে সোমেনদাকে আমি এত বিশ্বাস করতাম, সোমেনদাই কাজটা করলো। এ দুঃখ নিশ্চয়ই আছে, এবং অনেকে আমাকে প্রশ্ন করেছে, যেটা করতে আবার অনেকে বলেছে যে পরিণত বুদ্ধির, পরিণত বয়সে, আপনার যে 56 বছর বয়স, আপনি এরকম একটা বাচ্চা ছেলের মতো আবেগ বয়সে কাজ করলেন কেন? দেখুন, রাজনীতিতে আমি সবসময়, আপনি লেভেল হেডেড পলিটিশিয়ান, সম্মান নিয়ে চলতে চাই। আপনি জানেন, আপনারা পশ্চিমবঙ্গের সাংবাদিক, আপনারা জানেন যে আমি কখনো বিধানসভা বা রাজ্যসভার জন্য খুব আগ্রহী ছিলাম না। আমার আগ্রহ ছিল সংগঠন সম্বন্ধে। আমি চিরকালই বলতাম যে দেখো, আমি সংগঠনটা ভালোবাসি। রাজ্যসভায় যাবার আমার কোনো প্রবণতা ছিল না, এবং আমি আজ পর্যন্ত কোনোদিন কাউকে বলিনি যে ভাই আমাকে রাজ্যসভায়, আমি বহু লোককে রাজ্যসভায় পাঠিয়েছি, মানে অনেক ডিফিকাল্ট সিচুয়েশন আমি তাদের পাঠিয়েছি, কিন্তু আমি নিজে কখনো ভাবিনি, কারণ আমার মনে হয় যে এই জায়গাটা আমার জন্য নয়। একদা আপনি বরকত সাহেবের ঘনিষ্ঠতম লেফটেন্যান্ট ছিলেন, আজকে প্রায় বাক্কাল আপনি না। আপনার ঘরের লোক ছিল আব্দুল মান্নান, শঙ্কর সিং ইত্যাদি। রাজনীতিতে এই জিনিস বরকতদার সাথে বাক্যালাপ, আগে লোকে বলতো সোমেন মিত্রের সঙ্গে যে থাকে, বা সোমেন মিত্র যাদের সঙ্গে থাকে, সে প্রায় শ্মশান অব্দি তার একই সঙ্গে সহবাস। আমারও ধারণা ছিল, কিন্তু দেখা গেল তা হলো। তো আপনার ঘর ভেঙে যাচ্ছে কেন? ভেঙে যাচ্ছে, রাজনীতিতে প্রত্যেকেরই অ্যাম্বিশন আছে। কেউ যদি মনে করে আমার কাছ থেকে অ্যাম্বিশন ফুলফিলড হবে না, দে হ্যাভ দেয়ার লিবার্টি। আপনি দুটো স্টিগমার কথা বললেন, একটা আপনার মমতাকে তাড়ানোর স্টিগমা, আর একটা রাজ্যসভা স্টিগমা। দের ইজ এ থার্ড স্টিগমা, যেটা হচ্ছে যে আপনাকে মিডিয়ার একটা বড় অংশ, মমতা বন্দ্যোপাধ্যায়রা একদা সিপিএম এর বি টিমের ক্যাপ্টেন বলতেন,
হোয়াট ইজ ইউর রিয়াকশন টু দ্যাট স্টিগমা? দেখুন, আমি যদি এটা বলেন, আমি বলছি না, না না, আমি বলছি এটা আপনাদের, আমি বলেওছি, আমি তো সাংবাদিকদের বলেওছিলাম যে আপনারা দয়া করে খুঁজে বের করুন যে সিপিএম এর কাছ থেকে পার্সোনাল বেনিফিট এক্সেপ্ট এ প্লট অফ মানে অ্যাট শর্টলি, এছাড়া সিপিএম এর কাছ থেকে পার্সোনাল বেনিফিট whether it is political, financial or any other ইয়ে যদি আমার থাকে, আই উইল রিজাইন ফ্রম দ্য পলিটিক্স। এবং আপনি জানেন বোধহয় তাহলে এই যে perception পঞ্চায়েত, টা grow করলো আমি কেন? বলছি যে পঞ্চায়েত নির্বাচনকে, পঞ্চায়েত কনফারেন্সকে কেন্দ্র করে প্রিয়বাবু একটা কমেন্ট করেছিলেন এবং আমি ওই ডায়াসে দাঁড়িয়ে প্রিয়বাবুকে চেয়ারম্যান করে আমি একটা কমিটি করে দিয়েছিলাম, কিন্তু সেই কমিটির ফাইন্ডিংস আজ অব্দি বেরোয়নি এবং পরবর্তীকালে তিনি বলেছেন টু ডিসলভ দ্য কমিটি। প্রথম আপনাদের বোধহয় সংবাদপত্রেই বেরিয়েছিল তরমুজের কথা এবং সেটা সুব্রত মুখার্জিকে কেন্দ্র করে বেরিয়েছে, যেহেতু সুব্রত মুখার্জি আমার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বেরিয়েছিল যে আমি যতটা মনে করতে পারি, সেই রংটা আলটিমেটলি আপনার গায়ে লাগলো না, সেই রংটা যেহেতু সুব্রত আমার সাথে ছিল, কারণ বলছেন বাই অ্যাসোসিয়েশন, বাই অ্যাসোসিয়েশন, সো ম্যান ইজ নোন বাই দ্য অ্যাসোসিয়েশন হি কিপস। হ্যাঁ, আমি তো অস্বীকার করছি। তারপরে আপনি সিপিএম এর বিটিএম এর লোকেদের নিয়ে রাজনীতি না করতেন, না, নিজে ছিলেন না। আমি সুব্রত মুখার্জি সিপিএম এর বিটিং এটা বলছি না, আচ্ছা, কিন্তু যেহেতু সুব্রত আমার সাথে ছিল এবং সেই সময় তৎকালীন সংবাদপত্রগুলোতে এই হিসেবেই বেরোতো, পরবর্তীকালে সুব্রত সিপিএম এর বিরুদ্ধে লড়াই চ্যাম্পিয়ন হয়েছে। সেটা কি মনে হয় বিশ্বাসযোগ্য হয়েছে মানুষ? আমি জানি না বিশ্বাসযোগ্য কিনা, কিন্তু সুব্রত সিপিএম এর বিটিং এ কথা কিন্তু আর কেউ বলছে না। আচ্ছা, আপনি মাঝে মাঝে এই কিছুদিন আগেই সংবাদপত্রেই পড়েছি, আমার কাগজেই পড়েছি, যে ঘনিষ্ঠ মহলে আপনি বলেছিলেন যে সমস্ত বিধায়ক যদি জায়গা না পায় তাহলে হয়তো আপনি দাঁড়াবেন না, তো সিদ্ধান্ত বদল করলেন কেন? সিদ্ধান্ত বদল করলাম এই কারণে যে আমি যদি না দাঁড়াই তাহলে আবার বললাম যে আপনি থার্ড স্টিগমা বললেন, আর একটা ফোর্থ স্টিগমা হতো, পালিয়ে গেল, যে পালিয়ে গেল এবং সোনিয়া গান্ধীকে ডিফাই করলো, ডিফাই করলো। সেই ঝুঁকি আপনি নিতে চান? সোনিয়া গান্ধী যেমন একদিকে দিয়েছেন, তেমনি অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দিতে সম্মতি জানিয়েছেন। আপনাদের এই পারস্পরিক সম্পর্ক এত খারাপ হওয়া সত্ত্বেও, এত তিক্ত হওয়া সত্ত্বেও, আপনার কি মনে হয় না একদিকে আপনি ভিন্ডিকেটেড হয়ে গেলেন যে যাকে সিপিএম এর বিটিএমের চ্যাম্পিয়ন বলা হতো তাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বেচ্ছায় টিকিট দিচ্ছেন বা দিতে রাজি হয়েছেন? দেখুন, আমি একটা কথা বলি, অনেক কাগজে অনেক কথা বেরিয়েছে, আমার টিকিট দেওয়া হচ্ছে না, অমুক করা হচ্ছে না। আমি কিন্তু তখনও বলেছি যে এ কথা মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেননি। আর আপনারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার তিক্ত সম্পর্ক, ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার সম্পর্ক কখনো তিক্ত হয়নি। আমি রাজনীতির কথা বলছি। হ্যাঁ, রাজনীতি হয়েছে। আজকে তো মমতা এটা তো স্বীকার করেন, এই জোটে মমতা ড্রাইভার সিটে বসে আছে। হ্যাঁ, এই জোটে মমতা যা ডিক্টেট করেছে আপনি দিল্লিতে মেনেছে। এই জোটে যদি আজকে মমতা বলতো যে আমি এক্স কে টিকিট দেবো না, আপনারা দিলে মানবো না, হাইকমান্ড তাও গিলতো, কিন্তু মমতা বলেনি, তাহলে কি আপনি তার প্রতি কৃতজ্ঞ? আমি নিশ্চয়ই মমতার সাথে আমি তো আবার বলছি যে মমতার সাথে ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক কোনোদিনই খারাপ ছিল না। কিন্তু বিষয়টা ব্যক্তির নয়, এটা রাজনীতি। না, ব্যক্তিকে কেন্দ্র করেই রাজনীতি হয়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এই সৌজন্য দেখিয়েছে যে তিনি আমার টিকিটে আপত্তি করেন। কিন্তু আপনি কি জানেন যে আপনি টিকিট পাওয়ায় তৃণমূল কংগ্রেসের অন্দরে তুমুল ক্ষোভ, বিশেষ করে অজিত পাজার? আমি জানি। অজিত পাজার একটা অভিযোগ যেটা উনি আমাকে করেছেন, সেটা হচ্ছে যে আপনি 1998-99-এ অজিত পাজার বিরুদ্ধে গালাগাল করেছেন। আমি কখনো করি, এমনকি তার বাবা মা তুলে গালাগাল করেছেন। আমি কখনো, সেই জন্যই তিনি এত ক্ষুণ্ণ, এত অভিমানী হয়েছেন। সুমনবাবু, আমি একটা কথা বলছি, আমি জীবনে কখনো ব্যক্তিগতভাবে কাউকে অশালীন মন্তব্য করি না কারোর সম্বন্ধে। এটা আমার বললাম, আমার শিষ্টতা, আমার শিক্ষা আমাকে এটি শিখিয়েছে। আমি কোনোদিন কাউকে ব্যক্তিগতভাবে কোনো কুৎসিত মন্তব্য করি না, কিন্তু আমি অনেক শুনেছি। কিন্তু আবেগতাড়িত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার নাম জিজ্ঞেস করেছেন তারা পরবর্তীকালে তৃণমূল স্থান পেয়েছে। সেটাও মমতার মহানুভবতা? না, নিশ্চয়ই মহানুভবতা। সেটা আপনি অস্বীকার করছেন? না, আমি অস্বীকার করি। নাম করে বলুন না কেন? না, আমি কোন নাম আমি অস্বীকার করছি না, কিন্তু অজিত পাজে যদি এই কথা বলে, পুরোটাই বলছেন অথচ নামটা বলছেন। আমি বলছি না, আমি বলছি বলুন না, সৌগত রায় বলেছিল। না, আমি তা বলবো না, আমি কারোর নাম বলতে আসিনি এখানে। অজিত পাজে যদি এই কথা বলে থাকেন, আমার মনে হয় তিনি অসত্য বলেছেন অথবা
কারোর দ্বারা ব্রিফড হয়েছে। 99 এর লোকসভা নির্বাচনে সোমেনবাবু আমার মনে আছে আপনি খুব দর্পের সঙ্গে বলেছিলেন যে ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গের বাকি কোথায় কি হচ্ছে জানি না, কিন্তু শিয়ালদার সেফোলজিস্ট আমি। কিন্তু আপনার দল আপনার সব চেষ্টা সত্ত্বেও আপনার কেন্দ্রে তৃতীয় স্থানে এসেছিল পরপর দুবার। না, তৃতীয় স্থান দুবারই দ্বিতীয় স্থানে ছিল। কংগ্রেস প্রথমে ছিল তৃণমূল, দ্বিতীয় স্থানে কংগ্রেস, দ্বিতীয় স্থানে এসেছিল চিরকালই দ্বিতীয়। তো এই যে এতখানি ভোটের ব্যবধানে আপনার সব চেষ্টা সত্ত্বেও আপনি পারেননি। আজকে যদি ধরুন আপনি কংগ্রেস টিকিটে দাঁড়াতেন এবং তৃণমূলের প্রার্থী থাকতো আপনার বিরুদ্ধে, আপনি পারতেন জিততে? দেখুন, সে শিয়ালদার মানুষ ঠিক করবে, আমি কোনোদিন বলিনি। শিয়ালদার মানুষ যে রায় দেবে সেই রায়ই আমার মাথা পেতে নেবো সেই রায়। কিন্তু যে শিয়ালদার জন্যে আপনি আমাকে বলেছেন, এবং এটা সত্য, এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে আপনি চাকরি দেননি, এমন কোনো পাড়া নেই। মানে আমি বলছি, আপনি এটা কথার কথা যে অধিকাংশ মানুষ আপনার দ্বারা উপকৃত। আমি ব্যক্তিগত এটা কেমন লাগে মানে যখন দেখেন? খারাপ লাগে, দুঃখ হয়। এই কথা কি এবার ভোটারদের গিয়ে বলছেন? না। তারা কি বলছেন আপনাকে দেখে? আমি বলছি আবার এসছি। তো তাদের কি প্রতিক্রিয়া দেখছেন? দেখুন, প্রতিক্রিয়া তো দেখার দায়িত্ব আপনাদের। আপনারা একদিন দেখুন। আপনি কি চাইছেন যে মমতা এসে আপনার কেন্দ্রে ইয়ে করুন? আমার কেন্দ্রে কখনোই কোনো বড় মিটিং করি না। বা কেন্দ্রের সংলগ্ন এলাকায় আমি চিরকালই ডোর টু ডোর ক্যাম্পেনে ইয়ে করি। আমি নিজে আমার দিস ইজ দ্য 7th ইলেকশন, আমি আমার নিজের কেন্দ্রে 7টা মিটিংও অ্যাটেন্ড করিনি। এবং আমার মনে আছে একবার রাত্রিবেলা ক্যাম্পেন সেরে এসে ফিরলাম, তখন আমাকে খবর দিল রাজেশ খান্নার মিটিং দেওয়া হচ্ছে আমার লেবুতলা পার্কে। আমি এসে প্রথম আমার যে নির্বাচন দেখে বাদল ভট্টা, তাকে বললাম এই রাত্রিরে তুমি যাও, রাজেশ খান্নার মিটিংটাকে ক্যান্সেল করো। সে বড় সুখের দিন ছিল তো। 96 শিয়ালদা আর 96 উত্তর শিয়ালদা তো এক জিনিস নয়। আবার দেখা যায়। এখন তো আর দেখার কোনো প্রশ্ন নেই। না, শিয়ালদার মানুষ কি করেন দেখি। আচ্ছা, বেশ কিছুদিন আগে আমার মনে আছে আমি তখন দিল্লিতে ছিলাম, আমার তখন সহকর্মী সৌম্য বন্দ্যোপাধ্যায়কে দেওয়া এক সাক্ষাৎকারে আপনি বলেছিলেন যে আপনি আর বিধানসভা নির্বাচনে লড়বেনই না। তো আপনি এরকম কেন করেন? একবার একরকম বলেন, আবার সেটা বদল করেন। আমি বললাম যে আজকে যদি আমি বিধানসভা নির্বাচনটা না লড়তাম, ধরুন আজকে জোট হয়েছে, জোট হয়ে হয়তো রাজনৈতিক পরিবর্তন ঘটেছে অনেক, কিন্তু জোটটা যদি না হতো, ট্রায়াঙ্গুলার ফাইট হতো, সেদিন ওয়ার্কারদের কাছে একটা ধারণা হতো যে সোমেনদা পালিয়ে গেল। আজকে তো সে ধারণা আমি রাজনীতিতে পালিয়ে যাওয়ার লোক নই। তাহলে তো আজকে ইউ ক্যান রিডিম দ্য প্লেজ যে ঠিক আছে বাবা আরেকজন লড়ুক, আমি লড়বো না। আমি বললাম যে এইখানটা বাধা, এই জায়গাটা আছে। তো এখন আমাকে দল যদি নমিনেশন না দিত, আমি বলতে পারতাম ভাই দল নমিনেশন দেয়নি। তাহলে কি খুশি হতেন? হ্যাঁ, নিশ্চয়ই খুশি হতাম। কারণ আপনি আর এই সক্রিয় রাজনীতি করতে চান না? না, সক্রিয় মানে এই পার্লামেন্টারি পলিটিক্স সম্বন্ধে আমার কোনো আগ্রহ নেই। কোনো আগ্রহ নেই? এই ভিতরে একটা জন্মালো কেন? আমি এটা কোনো কালেই আমার মানসিকতা ছিল না। এটাই আমার একটা ফাইনাল প্রশ্ন আছে সোমেনবাবু, আপনি কিছু মনে করবেন না। আপনি 72 সাল থেকে 2001 টানা বিধানসভার সদস্য আছেন, আপনি হাতে গুনে কদিন বিধানসভায় গেছেন? না, আমি তো বলছি। তাহলে আপনি দাঁড়ান কেন? না, দাঁড়াই এই কারণেই যে আপনি কংগ্রেস রাজনীতিটাকে, মজাটা হচ্ছে যে কংগ্রেস রাজনীতির কতগুলো সমস্যা আছে। সে সমস্যাটা হচ্ছে যে এখানে পার্টির প্রেসিডেন্টের থেকে একটা ডেপুটি মিনিস্টারের মূল্য বেশি। আমাদের পার্টিটা ঠিক কমিউনিস্ট পার্টির মতো নয়। ডেপুটি মিনিস্টার তো আপনি কোনোদিন হচ্ছেন না। পার্টির সেক্রেটারি চিফ মিনিস্টার থেকে বেশি মর্যাদা। এটা তো আমাদের দলে নয়, আমাদের ঠিক রিভার্স। এবং সেই কারণে আমাকে একটা এমএলএ স্ট্যাম্প লাগিয়ে রাখতে হয়। মানে এমএলএ হওয়াটা মোর ইম্পর্টেন্ট দ্যান পিএসসি প্রেসিডেন্ট হওয়া আমাদের দলে। তাই তো খালি স্ট্যাম্পের জন্য আপনি এটা করছেন? কারণ এখানটা অনেকগুলো কাজ করা যায়। ভোটারদের প্রতি আপনার কোনো দায়বদ্ধতা? নিশ্চয়ই দায়বদ্ধতা আছে। শিয়ালদার মানুষ আপনাকে জিজ্ঞেস করেন সোমেনদা আপনাকে জিতিয়ে কি লাভ? আপনি তো হাউসেই যান না, তাদের কথা কখনো হাউসকে বলেন না। সোমেন মিত্র বিধানসভায় বলেছে এরকম কোন প্রতিবেদন সংবাদপত্রে কদাচিৎ বেরোয় না। আমি বলছি আমার আমার বিধানসভা কেন্দ্রের যারা মানুষ তারা জানেন আমি বিধানসভায় বলি আর না বলি, আমি শিয়ালদার মানুষের জন্য সবসময় আছি। ধরুন মমতা গঠন করলো, মুখ্যমন্ত্রী হলো, আপনাকে যদি সোনিয়া গান্ধী সেই মন্ত্রিসভায় জয়েন করতে বলে আপনি করবেন? আমি মন্ত্রিসভায় যাওয়ার লোক নই, আমি আগেও বলেছি। তখনও তো আবার প্রশ্ন উঠতে পারে যে আপনি নেত্রীর আদেশ ডিফাই করেন। আমি মমতাকে হাত জোড় করে বলবো আমায় মন্ত্রী করো না। কিন্তু সোনিয়া যদি আপনাকে আদেশ দেন? আমার মনে হয় মমতা যদি বলে
তাহলে সোনিয়া গান্ধী সেটা আদেশ দেবে না। আপনার কি মনে হয় মমতা, আপনি কি বলবেন? আসতে না, বলবেন? মমতা যে সোনিয়া গান্ধীকে বলে, না, মমতা আমি এমন তো হতেই পারে মমতা বা আমার স্টেটে গিয়ে আপনাকে রিকোয়েস্ট করলো যে টু বি পার্ট অফ আর ক্যাবিনেট। না, ও জানে যে আমি মন্ত্রিসভা করার লোক। বরফ যখন গলছেই সোমেন বাবু, কারণ হয়তো আবার আমি আবার বলছি, ওই সকাল 10টায় গিয়ে বিধানসভায় বসে থেকে সন্ধ্যে 7টায় বিধানসভা ত্যাগ করা, এই আমার ধাতে সয়নি, দাঁতে পোষাবে না। সুতরাং আপনি মন্ত্রী আর হতে চান মন্ত্রী না? হতে গেলে এইগুলো করতে হবে। আগে আমাকে একটাই জবাব দিন, মন্ত্রী হতে চান কি চান না? না, আমি চাই না, এটা পাক্কা খবর। একদম। অনেক ধন্যবাদ সোমেন বাবু আপনাকে, বেস্ট অফ লাক।